যাকে কোণে দেখার আসর থেকে বধূ ভেবে হাজারটা স্বপ্ন বুনেছে মলয়, আজ তার স্থানে অন্য কাউকে বাসর ঘরে দেখে এক নিমেষে সেই সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে হাসি উচ্ছ্বাস নিয়ে নববধূর ঘোমটা তুলছিল, তাও যেন রূপান্তরিত হলো তিক্ততা বিষাদে। যেই সুশ্রী সুদর্শনা স্ত্রী বলে বহু আগেই স্বীকার করছে, এইক্ষণে তাকে না পেয়ে মন ভাঙল মলয়ের। অবগুণ্ঠনহীন সামনে বসা মেয়েটিকে একদম সহ্য করতে পারল না। কিভাবে সহ্য করবে? এ যে সুন্দর নয়, তামাটে শীর্ণকায়। তড়াক করে বিছানা থেকে দাঁড়িয়ে ক্রোধে কাঁপতে লাগলো মলয়। এত বড় ধোঁকা তার সাথে! সুন্দরী দেখে রোগা কালো মেয়েকে গচ্ছিয়ে দিয়েছে। কি ভেবেছে কি, গছিয়ে দিলে মেনে নেবে সে? বেরো আমার ঘর থেকে এক্ষুনি! মলয় চিৎকার করে ওঠে। ভয়ার্ত ঝুমকো এবার সশব্দে কেঁদে স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়ে। কান্না ছাড়া কিছু বলার ভাষা ওর নেই। এই মেয়ের পরিবার ধোঁকা মলয়কে পাষাণ করে দেয়। এক বিন্দু মায়া হয় না মেয়েটার প্রতি। সরে দাঁড়িয়ে কঠিন গলা বলে, তোমার কি যোগ্যতা আমার পায়ে ঠাঁই পাবার? বিদায় হও বলছি, বিদায় হও আমার চোখের সামনেতে। আমার কি দোষ বলুন? ঝুমকো নত মুখশ্রী অবরুদ্ধ কণ্ঠে বলল। মলয় পূর্বাকারের মতো কঠিন গলা বলল, এত বড় ধোঁকা দিয়ে বলছো আমার কি দোষ? ধোঁকা দিয়েছি? মিথ্যে কথা। আমি মিথ্যে বলছি? তবে পায়ে পড়ে কাঁদছিলে কোন অপরাধে? ঝুমকো জবাব দিতে পারে না স্বামীর কথায়। মাথা নুয়ে বসে নিঃশব্দে চোখের জল ফেলে। মলয় কটাক্ষ করে বলে, কি হলো বলো? প্রমাণ করো আমি মিথ্যাবাদী। কি করে করবে? গোষ্ঠীশুদ্ধ তো মিথ্যাবাদী ধোঁকাবাজ। যে জিনিস কেউ পায়ে পর্যন্ত বাড়ায়নি, তাই কৌশলে আমাকে দিছে। যা কেউ নেয়নি, তা আমি কেন নেব? নীরবে এই অপমানের কষাঘাতে জর্জরিত হতে লাগলো ঝুমকো। একটা জবাবও তার মুখ থেকে বেরোল না। মলয় সর্ব শরীর বিষিয়ে উঠল প্রত্যুত্তর না পেয়ে। হাতে মারার মতো হীনকর্ম সে করবে না, আবার আঘাত প্রতিঘাত না করলেও যে চলছে না। তুমি কি স্বেচ্ছায় এ ঘর ছাড়বে, না আমাকেই টেনে বের করতে হবে বলো? ঝুমকো ছলছল চোখে এই প্রথম মানুষটার দিকে চাইল। একটু সদয় হলো না মানুষটার দৃষ্টি। ঝুমকো জানতো এমনই হবে। দুঃখ কপালে সুখ কোনোদিন মিলে না। বিয়ে হলেই সে কারো মনে জায়গা পাবে না। আর এ তো এক প্রকার জোরের বিয়ে। মনের উপর কি জোর চলে? ঝুমকো উঠে দাঁড়ায়। কোথায় যাবে সে জানে না, তবুও পা বাড়াতে হবে। মনটা বড় উচ্চাকাঙ্ক্ষী। এত কিছুর পরে চাইছে মানুষটা একবার পিছু ডাকুক, একবার বুকে টেনে নেক। দরজার কাছে এসে থামলো ঝুমকো। আরেকবার তাকাতে মন চায়। যদি এবার মানুষটার করুণা হয়, এ চোখের জল দেখে বান্দি করে হোক, তবুও ঘরে ঠাঁই দিতে সাহস হলো না। কাপা হাতে দরজা খুলে বাইরে পা রাখার শব্দ করে দরজা বন্ধ করে দেয় মলয়। বজ্রাঘাতের ন্যায় চমকে ওঠে ঝুমকো। বন্ধ দরজার পানে চেয়ে রইল অসহায় চোখে। মনে পড়তে লাগলো সকালের ঘরটা। জবার বিয়ে উপলক্ষে সমস্ত বাড়ি উৎসব মুখর। আগের দিন দূর অনেক আত্মীয় স্বজনরা এসেছে। তাদের থাকার ব্যবস্থার দায়িত্ব রনির উপর দিয়েছে মা। রনির কাছে বিরক্তের এই কাজ। এছাড়া বিয়ের ডেকোরেশন নিয়ে তার ব্যস্ত, তাই সে বড় বোনকে ধরেছে এই দিকটা সামলে নেবার জন্য। ভাইয়ের পেরেশানি দেখে না করতে পারেনি ঝুমকো। রনির বয়স কম, অনেক কিছু সহজে বোঝে না। ঝর্ণা বেগম জানেন বড় মেয়ের মনের অবস্থা। বয়সে ছোট বোনটা সুন্দরী হবার কারণে তার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। পাড়াপড়শি এ নিয়ে টিপ্নি কম কাটছে না। লজ্জায় একদিন ঘর ছেড়ে তেমন বের হয়নি। ঝর্ণা চায় না মেয়ে আরও কষ্ট পাক। এমনিতে ঝুমকো কখনো মনকষ্ট জাহির করে না। 3 সন্তানের মধ্যে বড্ড চাপা স্বভাবের তার এই মেয়েটি। তাই না পারলেও অন্য কাউকে বল। ঝুমকো যাবে না। ঝর্ণা বেগম ছেলেকে বলল। রনি বলল, সমস্যা কি? আপু তো বসে আছে। বললাম না, তুই অন্য কাউকে বল। মায়ের ধমকে কিছু বুঝে উঠল না রনি। ব্যতিব্যস্ত চাপে বোধবুদ্ধি কমেছে খানিকটা। ঝুমকো মাকে বলল, কেন মা, আমি গেলে কি জবার বিয়েতে অমঙ্গল হবে? ঝর্ণা ব্যথিত মুখে বললেন, ছি ছি, ও কি কথা রে ঝুমি, তবে নিষেধ করছো কেন মা? ঝর্ণা বেগম বুঝলেন আর এ নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না। হেসে বললেন, কদিন ধরে ঘর ছেড়ে বেরোস না, তাই ভাবছি অসুস্থ। সত্যি কি তাই? মাকে দৃষ্টি লুকাতে দেখল রনি। এতক্ষণে মায়ের না করা অর্থ বুঝল। নিজের ভুল অনুধাবন করে প্রসঙ্গ পাল্টে বলল, আরে আমি তো ভুলেই গিয়েছি বলতে, ওমর ভাই বিয়েতে আসবে না। কথাটা বলে আর চোখে বোনের দিকে তাকায় রনি। কোনো ভাবাদয় নেই মুখে। মেয়ের প্রশ্নের দৃষ্টি থেকে বাঁচলেন যেন ঝর্ণা বেগম। ছেলের কথা সুর ধরে বলেন, সে কি, কেন?
ওমর ভাই নাকি এক ইন্টারভিউ আছে আজ। গতকাল রাতে তিনি ঢাকা গেছেন। ওমর সম্পর্কে ওদের চাচাতো ভাই, বিয়ের অনেক দায়িত্ব ছিল ওর উপর। ঝর্ণা বেগম চিন্তিত হয়ে বললেন, তুই একা সব পারবি? ওমর ভাইকে চেনো না তুমি, দায়িত্ব অবহেলা করার মতো মানুষ না। যাবার আগে সব ঠিকঠাক করে গেছে। তার বন্ধুরা আসছে, ওই যে দেখো। ঝর্ণা ঝুমকো দেখতে পেল কিছু অচেনা ছেলে ডেকোরেশন রান্নার কাজে সাহায্য করছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঝর্ণা বেগম বললেন, আল্লাহ আল্লাহ করে বিয়েটা ভালোইভাবে শেষ হলে বাঁচি। ঝর্ণা বেগমের এই কথা বলার সাথে অদূরে মেহেন্দি হাতে ঘুরে বেড়ানো ছোটো মেয়েকে দেখলেন, পরনে সবসময়ের প্লাজো আর টি শার্ট। বেশ রাগ হলো মেয়েটার উপর। একটু বাদে যার বিয়ে, সে কিনা এমন বেশি ঢ্যাং ঢ্যাং করে ঘুরছে। বিড়বিড় করে বলল, এই মেয়ে আমার হাড় মাংস জ্বালিয়ে খাবে। মায়ের বিরক্ত ভরা মুখ দেখে বিড়বিড়ানি খেয়াল করে ঝুমকো বলল, কী হয়েছে মা? তোর বোনকে দেখ। এ মেয়ে কি কোনোদিন শান্তি দেবে না আমাকে? বুকে ওন্নার বালাইনি, সবাই কী চোখে দেখছে দেখছিস? রনি অপ্রস্তুত হয়ে পড়ে মায়ের কথা শুনে দৃষ্টি সরিয়ে মাকে ধমকের সুরে বলে, তোমার এই এক দোষ মা। আদিকালের মানুষ আধুনিকতা কি বুঝবে? মন পরিষ্কার করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছেলের অমন রেগে চলে যেতে দেখে ঝর্ণা বেগম কাঁদো কাঁদো গলা বলেন, দেখলি কেমন ব্যবহার তোর ভাই বোনদের? খারাপ কি বললাম আমি বলতো? ঝুমকে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তারপর বুঝিয়ে বলে, তুমি তো বলো হাতের পাঁচ আঙ্গুল এক হয় না, তাহলে কেন বারবার জবাকে এসব বলো? রনি বড় হয়েছে না? বোন সম্পর্কে এসব শুনলে ভালো লাগে ওর? তাই বলে নিজে কিছু কিছু বলতে পারবো না নিজের মেয়েকে? কেন পারবে না? কিন্তু এভাবে ওর অগোচরে না, সুন্দর করে সামনে বসিয়ে বুঝিয়ে বলে ঠিক শুনবে জবা। ছোট মানুষ, আমরা না বুঝালে কে বুঝাবে বলো? একটু বাদে যার বিয়ে হচ্ছে সে তাদের কাছে ছোট। আচ্ছা মানলাম আমি ভুল। ওদিকে একটু তাকিয়ে দেখ, তুই দেখ ওর কাণ্ড। ওমরের বন্ধুর সাথে কেমন করে হেসে হেসে কথা বলছে। ছেলেগুলো যে চোখ দিয়ে গিলে খাচ্ছে বোঝো। ছেলেপক্ষের কানে এসব গেলে কি হবে ভাবতে পারছিস? ঝুমকে তাকিয়ে দেখলো সত্যি খুব বাজেভাবে ছেলেগুলো দেখছে ওকে। জবাটা এত অবুঝ কেন? বোঝালেও হেসে উড়িয়ে দিবে। তবু মাকে সান্ত্বনা দিতে বলল, তুমি অযথা চিন্তা করছো। সবাই জানে জবা ছেলে মানুষ, কেউ কিছু বুঝবে না। তুমি এ নিয়ে আর ভেবো না তো। ভাবনা কি আর সাধে রে মা? এই তুই লক্ষ্মীমন্ত মেয়ে আমার। গায়ের রং একটু কালো বলে মানুষ অবহেলা করে তোকে। এই রংটুকু ছাড়া মানুষের আর কিছু চোখে পড়ে না। যারা স্বর্ণ ছেড়ে ইমিটেশনের ধাঁধায় পড়ে ওরা দুর্ভাগা ওরা। আঁচলে চোখ মুছে মেয়ের মুখের দিকে তাকাতে বুঝতে পারেন কথাগুলো তিনি অসতর্কতে বলে ফেলছেন। অস্বস্তি হয় মেয়ের মলিন মুখটা দেখতে পেয়ে। চট করে মেয়ের হাত দুটো ধরে কাঁদো কাঁদো গলা বলেন, আমি আবার তোকে দুঃখ দিয়ে ফেললাম। দুঃখ কপালে দুঃখ পাবো, এই তো নিয়ম। এতে তুমি কষ্ট পাচ্ছ কেন মা? বিস্ময়ে মেয়ের ঠোঁটের কোণে হাসি দেখতে লাগলেন ঝর্ণা বেগম। ঝুমকো মৃদু হেসে বিছানায় উবুর হয়ে পড়ে সাম্মোচন উপন্যাস হাতে তুলে নেয়, টেবিলের উপর রেখে ফের বলে, পৃথিবীতে সবাই ভালো কিছু আশা করে। তুমি বলো, তুমি কি রনির জন্য এমন মেয়ে পছন্দ করবে? না, রনি করবে। ঝর্ণা বেগম জানেন কথা সত্য। মেয়ে হিসাবে মানা গেলেও পুত্রপিতা হিসেবে এমন মেয়ে সত্যি মানা যায় না। দেখলো ঝুমকো তার দিক চেয়ে আছে। সলজ্জে মুখ ঘুরিয়ে বলেন, গায়ের রং কি? কিছুই না। জানি স্বীকার করবে না। মেয়ে কি না? ছাই জানিস। মনটা আসল। রুপিয়ার কি? তাছাড়া তোর গঠন কি খারাপ? এটা সত্যি ঝুমকোর চেহারার গঠন ভালো। কালো রং আর সূক্ষ্মতায় যা সহজে কারো চোখে পড়ে না। ঝুমকো হাসে বলে, তুমি না মা, যা তুমি গ্রহণ করবে না তা অন্য কেউ বর্জন করলে অন্যায় হবে কেন? ঝর্ণা বেগম এই কথাটাও খণ্ডন করতে চেয়েছিল, কিন্তু এমন সময় তার ডাক পড়ল বাইরে। কনে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সাজগোজে সব কিছু ঝর্ণা বেগম আলমারিতে। মেয়ের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেলেন। ঝুমকো দরজা ভিজিয়ে ঘরের সব পর্দা টেনে দিল। কারো সুখের নজর লাগাতে চায় না। জবার মন ধুকপুক করছে। ওমর ভাই ঢাকা চলে গেল শুনে মাথা কাজ করা বন্ধ করে দিছে। মানুষটা বড্ড নিষ্ঠুর মনে হলো ওর। এদিকে সময় কম, বিয়ের সময় ঘনিয়ে এসে কী করবে ভাবতে বড় বোনের জানলায় চোখ আটকে গেল। এই গরমে পর্দা ফেলছে কেন? ঝুমকো জবার বুঝতে কষ্ট হলো না। এক নিমিষে চিন্তামুক্ত হলো যেন বোনকে এই সময় দেখতে পেয়ে। বড় বোনের দরজায় আস্তে করে সরিয়ে পা টিপে ভেতরে ঢুকে পেছন থেকে বোনকে জড়িয়ে ধরে চমকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তুই সব সময় বুঝে ফেলিস কী করে রে আপু? বোকামি এমন করিস না, বুঝে উপায় কী?
বোনের চুলে হাত বুলাতে বুলাতে বলল ঝুমকো। চমৎকার, সুন্দর বলতে যা বোঝায় জবা তাই। সর্বাঙ্গে উপচে পড়ছে সৌন্দর্য, লোকে দেখলে বিশ্বাসই করে না ওরা দুই বোন। বোনের কোলে মাথা রেখে হাসতে হাসতে বলল, যা, আমি মোটেও বোকা না। মা বলে আমার হাড়ে হাড়ে শয়তানি। শয়তানদের সেই ব্রেন, জানিস তো। তুই মোটেও শয়তান না। আচ্ছা যা, তোর কথাই মানলাম, শয়তান না, বোকা আমি। এখন আমাকে বলতো, আমার হবু বরটাকে তোর কেমন লাগে? ভালোই তো। সত্যি বলছিস? তোর ভালো লাগে ওই বেটে ঢ্যাপস লোকটাকে? ঝুমকো ভুরু কুচকে বলল, এই কেমন ধারা ভাষা তোর জবা? মানুষকে হীন করে কথা বলতে নেই রে। হীনকে হীন বলবো তাতে দোষের কি? জবা ভেঙচি কেটে বলল, তাহলে আমাকে লোকে হীন করলে তুই রাগিস কেন? কেনই বা প্রতিবাস করিস? তুই আর ওই লোক এক হলি? তোর কথা আপু। না না, এক হতে যাব কেন? তিনি আমার চেয়ে উন্নত, ভালো সরকারি চাকরি করে, চেহারা মন্দ না, গায়ের রংটাও তো কত ভালো। চুপ কর তো, চাকরি দিয়ে কি হয়? বারবার হবু স্বামীর বিপক্ষে কথা বলে জবার উপর সন্দেহ হয় ঝুমকো। সত্যি করে বল, তোর মনে কি চলছে? চোর ধরা খাওয়ার মতো মুখ করে উঠে বসে জবা। আমতা আমতা করে বলে, কই কিছু না তো। দেখ জবা, আমি তোকে চিনি, আমি এও জানি তুই ছেলেকে পছন্দ করিস নি। কিন্তু শোন বোন আমার, ক্ষণস্থায়ী মোহের পিছনে দৌড়ানো না, পস্তাতে হবে তোকে। এই ছেলেটা একটু শর্ট হলো, অবস্থা ভালো, মানুষ হিসেবে শুনেছি ভালো। সুখে থাকবি তুই। সুখ না ছাই হবে। মনে সুখ না থাকলে অর্থ দিয়ে কি সেই সুখ কেনা যায়? তুই জানিস হিল পরলে লোকটাকে আমার চেয়ে কত ছোট দেখাবে, অথচ আমি মাত্র 5 ফুট 5। এমনিতে তো মনে হয় 1-2 ইঞ্চি কম হবে। সবাই তখন হাসবে আমাকে নিয়ে। মুখটা বিকৃত করে বলল জবা। ঝুমকো বুঝায়, মানুষকে প্রাধান্য না দিয়ে নিজের বিবেক বুদ্ধি খাটা জবা। যা হচ্ছে মেনে নে, এক সময় দেখবি সব ঠিক হয়ে যাবে। জবা বলতে চায়, না, কক্ষণই না। ওমর ভাইয়ের মতো সুপুরুষকে চাই আমি। তাকে যদি না পাই তবুও এই লোক তো না। বোনের অনুতপ্ত কথায় কিছুটা আভাস ঝুমকো পায় মুখ দেখে। বোনকে বুকে টেনে বোঝাতে লাগে, বোকামি করিস না রে জবা, ছেলেটা ভালো, তোকে সুখে রাখবে। মানুষ কি ভাববে বলবে এসব ভেবে অশান্তি ডেকে আনিস না। যা হচ্ছে তাতে তোর ভালোই হবে দেখিস। একটু বাদে বিয়ে, এখন এসব ভেবে মন নষ্ট করিস না বোন আমার। জবা চুপচাপ শুনে যায়। ঝুমকো ভাবে জবাকে বুঝাতে সে সফল হয়েছে। মনে স্বস্তি ফিরে এসে সে জানে না জবার মনে জটিলতা এমন স্থানে গিয়ে ঠেকেছে যা কিছুতেই সহজে হবার না। সন্ধ্যায় তার প্রকাশ ঘটল। বরপক্ষ এসেছে শুনে পালিয়ে যায় জবা। সে হঠাৎ কোথায় চলে গেল কেউ ধারণা করে বুঝে উঠতে পারে না। একমাত্র ঝুমকো ছাড়া কেউ জানতো না ওর পালানোর কারণ। কিন্তু বোধজ্ঞানের অভাব তো আর লোকের কম নয়। ওর মা বিলাপ করে কাঁদছিল। কথাটা ওরা নিজেদের মধ্যে চাপা রাখলো। কিন্তু এভাবে কতক্ষণ? কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করে যখন জবাকে পাওয়া গেল না, জবার আব্বা হেড মাথায় গিয়ে বলল বরের পিতা মঞ্জুরুল হককে। নিতান্ত ভদ্রলোক বলে হুলস্থুল কাণ্ড ঘটালেন তিনি। গোপনে বড় ছেলে আর মেয়ের জামাতাকে বিষয়টা জানালেন। ওরা ক্ষুব্ধ হয়ে উঠলে মঞ্জুরুল হক ওদের শান্ত করলেন। জানাজানি হলে মান সম্মানের ওদের যে থাকবে না। মেয়ে দেখার দিন ঝুমকোকে দেখেছিল তিনি। হবু বেয়াই সেদিন আক্ষেপ করে বলেছিলেন ঝুমকোর দুর্ভাগ্যের কথা। মেয়েটা কালো হলেও চেয়ে আজ দিদের সম্মান বড় হয়ে দাঁড়ালো মঞ্জুরুল হকের। তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন কী করবেন। ঝুমকোর পিতামাতা প্রথমে রাজি হয়নি। ঝুমকো তো নয়, কিন্তু একসময় ঝর্ণা বেগম রাজি হয়ে যান। এর কারণও রয়েছে। পাঠকেরা নিশ্চয় বুঝতে পারছেন। ঝুমকো নিজের হীনমন্যতার দরুন রাজি হয়। যথারীতি বিয়ে হয়ে কোনো রকমে জানাজানি ছাড়া শ্বশুরবাড়ি এসে ঝুমকো পুরোটা পথ কেঁদেছে সে। মলয় হতে এতটাই খুশি ছিল যে পুরোটা সময় ঘুরেছিল এই কৃষ্ণকলির কৃষ্ণবর্ণ চোখে লাগতে হৃদয়ভাবে কেটে গেছে ঘোর। দরজায় কড়া পড়ে। মলয় নিশ্চল। কড়া পড়ার সাথে সাথে বৃথার গম্ভীর গলার স্বর শুনে দরজা খুলে মলয় দাঁড়ায়। বাড়িশুদ্ধ লোক এসে দাঁড়িয়ে সেখানে। এক কোণে মাথায় কাপড় দিয়ে দাঁড়ানো ঝুমকো। জ্বলন্ত চোখে সেদিকে তাকাতে মঞ্জুর লোক ধমকে উঠলেন, এতটা নিচে কি করে নামলে তুমি মলয়? আপনি আমাকে নিজ বলছেন আপা? ওরা কত বড় ধোকা দিয়েছে দেখুন। ক্রোধে গলা কাঁপছিল মলয়ের। মঞ্জুরুল হক কিছুক্ষণ মৌন থেকে বলেন, যা হবার হয়েছে, সকালে এ নিয়ে কথা হবে। যাও বৌমাকে ঘরে নিয়ে যাও। বৌমা যাও, ঘরে যাও।
ঝুমকো নতমুখে দাঁড়িয়েছে। শ্বশুর সত্য আড়াল করলো কেন ভাবছে। মলয় পিতৃ অবজ্ঞার অবমাননা করে না, কিন্তু যাকে বের করছে তাকে ঢুকতেও বলবে না। মলয়ের মুখের দিকে তাকিয়ে রসুনারা কেঁদেই চলছেন। আর কেউ না বুঝুক, তিনি বুঝছেন ছেলের মনোকষ্ট। মলয় হনহন করে ঢুকে। মলয়ের বোন মারুফা ঝুমকোর হাত ধরে বলে, ননদিনী হাতটি বড় শক্ত, জবা হলে হয়তো কোমল হতো। ঝুমকো সব বোঝে, মাঝে মাঝে বুঝেও বলার মতো কিছু থাকে না। বাকশূন্যতার অবশিষ্ট থাকে একমাত্র। শুধু মলয় নেই, এবারে সবার কাছে সে অপ্রিয়। এক পা করে এগোচ্ছে অনিশ্চিত সম্পর্কে, অথচ সমুদ্রপানে তৃষ্ণা মেটাতে নয়, ডুবে মরতে। দরজার আড়ালে দাঁড়িয়েছে ঝুমকো, পরনে গতরাতের বিয়ের শাড়ি, এলোমেলো চুলগুলি আঁচলে ঢাকা, শ্বাস মলিন। পাশেই বসার ঘর। এবারে সবাই বসেছে ঘরে। মঞ্জুরুল হক গুম হয়ে বসে আছেন। পাশে জামাতা এবং বড় ছেলে বসা। ঠিক তার পরের চেয়ারে মলয়। মলয়ের বড় ভাই মাহফুজ কথা বলছেন। শোন মলয়, যা হয়েছে মেনে নে। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। তাছাড়া মেয়ের গায়ের রং ময়লা হলেও দেখতে খারাপ না, মানিয়ে গুছিয়ে চললে চলা যায়। মেনে নে বললেই তো আর মেনে নেওয়া যায় না ভাই। আমার পক্ষে ওকে মেনে নেওয়া অসম্ভব। মঞ্জুরুল বলে, তাহলে কী চাও, সাপ সাপ বলো দেখি। তালাক। হ্যাঁ, তালাক দিতে চাই, দৃঢ়ভাবে বলল মলয়। বসার ঘরে কোণে দাঁড়ান এ বাড়ির মেয়েলোক বিস্ময় মুখ চাওয়াচাই করলেন। মঞ্জুরুল হক খেকিয়ে উঠে বলেন, একদিন পেরোলো না এখনই তালাক চাইছো? এই জন্য কি ও মেয়েকে কাল পুত্রবধূ করছি? শোন মলয়, আর যা ইচ্ছা তুমি করো, কিন্তু তালাক দিতে পারবে না। বলি, আমিও তো সমাজে বাস করি, অর্থপ্রাচুর্যের মালিক না হই, মান সম্মান তো কম নেই আমার। ছেলের বিয়ের পরদিন বউ তালাক দিতে চাই, লোকে শুনলে কি বলবে? জীবন আমার, যার সিদ্ধান্ত আমি নেব। লোকের ভয়ে তো পায়ের জিনিস গলায় পড়ে জীবন পার করতে পারবো না। তালাক আমি দিব, তাতে যায় হয় হোক। মলয় এমনিতেই ভালো, কিন্তু ওর একগুঁয়ে স্বভাবে বড় দোষ। একবার কিছু ভাবলে সহজে টলানো যায় না। এজন্য ছোটোবেলায় মার কম খায়নি পিতার কাছে, কিন্তু আজও তো সেই দিন নেই। ছেলে বয়সপ্রাপ্ত হয়েছে, কথার প্যাঁচ কাহিল করতে না পারলেও সম্মান থাকছে না। শ্বশুরকে রাখতে দেখে জামাতা জুবায়ের বলল, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না মলয় ভাই। দোষ ত্রুটি যার হোক, ভুক্তভোগী আপনারা দুজনেই বেশি হবেন। আজকাল নারী ঘটিত মামলা খুব ডেঞ্জারাস হয়, যা করেন ভেবেচিন্তে। মলয় আমলে নিলেও বোন জামাইয়ের কথা একইভাবে বলো, জেল খাটতে হয়, ঝুলতে হয়, রাজি আছি, তবু এই বউ নিয়ে একদিনও সংসার করব না। এটাই আমার শেষ কথা, এটাই শেষ কথা। এই আসপদটা দেখছো? ছেলে রৌশনারা যত বড় মুখ নয় তত বড় কথা। বলি, কিসের অহংকারে বউ ছাড়তে চাস তুই? আয়নায় দেখেছিস নিজেকে? রৌশনারা এগিয়েছেন। কি বলছেন? থামেন আপনি। থামবো? কেন থামবো? হুড়পড়ি আনতে গিয়েছিলেন উনি। জামাতার দিকে তাকিয়ে বললেন, জামাই দেখাও না চিঠিখানা। হুড়পড়ি তাকে কতটা সম্মান করেছেন দেখাও, তারপর দেখি এই অহংকার কোথায় থাকে। আর রাগে গজগজ করলেন মঞ্জুরুল হক। এতগুলো মানুষের সামনে আজ এত বছর পর ফের অপমানিত হতে হলো কিসের জন্য? খর্বস্থূল্য বলে দৈহিক এই ত্রুটিগুলো জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে করে মলয়। জীবনভর ছোট হতে হয়েছে এজন্য। এই ত্রুটি থাকতে দিনরাত এক করে পরিশ্রম করে মেধার কারণে সর্বস্তরে প্রশংসা করেছে। অনেকে হিংসে করে মাঝে মধ্যে ছোট করতে চাইলেও মেধার কারণে পারত না। মেধার জোরে সে আজ কাস্টম অফিসার, মাসখানেকের মধ্যে নিজের কেনা ফ্ল্যাটে উঠবে। এত কিছু করেও আজও ফের অপমানিত, লাঞ্ছিত হতে হয় দৈহিক ত্রুটির কারণে। এক দেখায় যাকে মনে প্রাণে ধারণ করছে সেই মেয়ের কাছে সে অসুন্দর। একবার নয়, চারবার সে বেটে কথাটা লিখেছে। সুচ হয়ে চোখে বিচ্ছে মলয়ের। জবাবের দৃষ্টিতে সে হীন, ঘৃণা সম্পদ। ভেতরে ভেতরে আক্রোশে ফেটে পড়ে মলয়। জবার এরূপ প্রত্যাখ্যান কলিজা বিদীর্ণ করে, রক্তক্ষরণ হয়, নির্মমভাবে ভাঙে হৃদয়। রোশনারা বেগম ছেলের আরক্ত মুখ দেখে স্বামীর উপর চেঁচিয়ে ওঠেন, কথায় কথায় এসব না বললে তোমাদের চলছিল না তাই না? আল্লাহ ওরে খাটো বানিয়েছে, তাতে ওর কী দোষ? রূপের বড়াই করে অপমান করছে তো আমার ছেলেকে। আমিও দেখব ও ছেমড়ি কেমন রাজপুত্রের পায়। চুপ করো তো। এত যে নীতি ঝাড়ছ, তা তোমার ছেলেও তো একই কাজ করছে, তাকে কিছু বলো। রোশনারা চুপ করে যান। মলয় হেড মাথায় নীরবে বেরিয়ে যান। স্বামীকে দেখতে পেয়ে চট করে ঘরের ভিতরে চলে আসেন ঝুমকো। মুখ দুরু দুরু করছে, দু চোখে পানি থামছে না।
এখান থেকে সব শুনছে সে। মলয় ডিভোর্স দিতে চায়। ঝুমকো ভেতরে ভেতরে একেবারে মুষড়ে পড়ে। মলয় ডিভোর্স দিলে বুঝি মরেই যাবে। অনেকক্ষণ পেরিয়ে গেলে মলয় ঘরে এলো না। ঝুমকো চোখ মুছে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে উকি দেয়। মলয়কে দেখতে না পেয়ে আবার আগের স্থানে ফিরে আসে। গত রাত ঘুমাতে পারেনি এক ফোঁটা। একে তো সেই টেনশন, তার উপর মশার উপদ্রব। মলয়কে সহ্য করতে পারছিল না। পিতার কারণে মুখ ফুটে কিছু না বললেও ঝুমকো বুঝে ব্যালকনিতে কাটিয়ে দিয়েছিল রাতভর। বিছানার বসে বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে আছে বুঝতেই পারেনি। প্রচণ্ড জোরে দরজা শব্দ হতে ধরফড়িয়ে উঠে বসে। মলয় আলমারি থেকে কাপড় বের করে কোনো রকম ব্যাগে ভরছে। মুখখানা রাগের ছাপ। ঝুমকো জড়সড় হয়ে উঠে দাঁড়াতে পাশ কেটে বালিশের তলা থেকে কিছু নিল মলয়। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে রেগুলার কাপড় ছেড়ে নতুন কাপড় পরে নেয়। ব্যাগ হাতে পা বাড়াতে ঝুমকো বলে, কোথায় যাচ্ছেন? মলয় থামে। একইভাবে দাঁড়িয়ে থেকে বলে, সে প্রশ্ন করার তুমি কে? জানি আপনার কাছে কেউ না, কিন্তু আমার কাছে আমার সব কিছু আপনি। সেই সব কিছু আগলে রাখা যে আমার দায়িত্ব। বলুন না কোথায় যাচ্ছেন? মলয় বিস্মিত চোখে ফিরে তাকায়। ঝুমকো নিজেও জানে না কথাগুলো এত সহজে কি করে বলতে পারলো। সময় পরিস্থিতি কত কিছু সহজ করে দিচ্ছে। মলয় বলল, ঢাকা ফিরে যাচ্ছে কেন? আমার জন্য? সবাই যখন জানো তাহলে অযথা প্রশ্ন করছো কেন? যাবেন না দোহাই, আপনি যা বলবেন তাই করব। যেভাবে চলবো তবু ছেড়ে যাবেন না। সব মেয়ের কথা জানি না, কিন্তু আমার মতো যারা ছোট থেকে পদে পদে হেয় হয়েছে তারা খুব অসহায়। এই অসহায় মেয়েটাকে পায়ে ঠেলে দিবেন না প্লিজ। মলয়ের কঠিন দৃষ্টি ঝুমকোর চোখের জলে নমনীয় হয়। পরক্ষণে জবার চেহারা ভেসে ওঠে। এরই তো বোন। ওখানে আঘাত লাগলে এখানে লাগারই কথা। ব্যথার প্রতিদান ব্যথা, প্রত্যাখ্যানের বদলে প্রত্যাখ্যান, তবেই যদি শান্তি মিলে। জবার বোনের ব্যথায় নিজের ব্যথা সারাবে মলয়। তোমাকে তো গ্রহণ করিনি, তবে পায়ে ঠেলার কথা আসছে কিভাবে? মিথ্যে স্বপ্ন দেখো না আমাকে নিয়ে। আমাকে পাওয়া তোমার কোনোদিনই হবে না। এখনও সময় আছে, চলে যাও, নয়তো খুব পস্তাবে একদিন। মলয় দরজার কাছে যেতে ঝুমকো বলল, পস্তাতে হয় পস্তাবো, তবু আপনাকে পাবার আশা কোনোদিনও ছাড়ব না। যাচ্ছেন যান, কিন্তু মনে রাখবেন ফিরতে আপনাকে হবে। এই ঝুমকোর কাছেই ফিরবেন আপনি। মলয় বেরিয়ে যায় ব্যাগ হাতে। পেছনে দাঁড়িয়ে তারই প্রত্যাখ্যানের দহনে ছাড়খাড় হয় ঝুমকো। মলয় যাওয়ার পর শ্বশুর ননদের চোখে বিষ হয়েছে সে। কোনো কথাই তারা বলেন না। ঝুমকোর দম আটকে আসে। যদি না বড় ভাবি থাকতো। ঝুমকোকে এবারই কেউ কোনো কাজে ডাকে না। অতিথির মতো যেন সে 3 বেলা খাচ্ছে যাচ্ছে রুমে বসে। 2-3 দিন এমন করে কেটে গেল। বিকেলে বড় ভাবি বলেন, চলো আমার সাথে। কোথায়? জবাব না দিয়ে টেনে নিয়ে গেলেন ছাদে। খাঁচায় বন্দি পাখিটাকে মুক্ত আকাশ দেখালো। প্রাণ ভরে শ্বাস নিল। বুকের উপর চেপে থাকা যন্ত্রণাটা খানিকটা কমলো তাতে। একতলা বাড়িটি ছাদে দাঁড়িয়ে চারপাশটা দেখল ঝুমকো। আশপাশটা জনবসতি কম। মমফলের মধ্যে মলয়দের বাড়ি। 5 রুম বিশিষ্ট বাড়িটি মলয়ের টাকায় তৈরি। জায়গায় কিনে তারপর সপরিবারে চলে এসেছে ওরা। মাহফুজের ইনকাম খুব বেশি সংসারে দিতে পারে না, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মলয় প্রতি মাসে যা পাঠায় তাতে স্বাচ্ছন্দ্যভাবে চলে যায় সবার। সেই মলয়কে কষ্ট পেতে দেখে স্বভাবতই ভাবি কষ্ট পায়। বয়সে মলয় তার বড়, কিন্তু সম্পর্কে ভাই বোনের মতো। মলয় যখন জবাকে দেখে এসেছিল কতই না খুশি হয়েছিল। সর্বক্ষণ মুখে হাসি লেগেছিল। এসব ভেবে মনটা ভার হয়ে ওঠে নিহারের। পাশ ফিরে ঝুমকোর পানে তাকায়। মায়াবতী একটা মেয়ে, রংটাই কি সব? ওকে একে অপরের ত্রুটিগুলো কি ওরা ভালোবেসে ভুলতে পারে না? মলয়কে বোঝানোর সুযোগ পায়নি নিহার। পুরুষ ত্রুটি ধরতে নেই, জানো তো। আমি সব ধরিনি ভাবি। স্রষ্টার সৃষ্টি সবসময় সুন্দর হয়, আমি তো তাই ভাবি। নিহারিকা ওর কাঁধে হাত রেখে বলে, আমারও একই কথা। রূপে কি গুণে আসল। তুমি ভেবো না, ধৈর্য ধরে দেখবে মলয় একদিন তোমার রূপে না হোক শুনে মুগ্ধ হবে। ঝুমকো স্লান হাসি আসলো। নিহারিকা কী যেন বলতে যাচ্ছিল, এমন সময় ছেলের কান্নার আওয়াজ শুনে তড়িঘড়ি করে নিচে নামে। উদার চোখের সামনে দিগন্ত দিকে তাকিয়ে রইল ঝুমকো। মলয় সেদিন কত কিছু বলল, মনে জোর পায় কথাগুলো ভেবে। সত্যি তো, সহজে হার মারবে কেন? মনে মনে প্রার্থনা করে মলয় ফিরে আসুক। এবার ফিরলে সত্যিটা বলে দিবে। বলবে মিথ্যে বলেনি ঝুমকো তাকে, ধোকাও দেয়নি। তাকে বলা হয়েছিল মলয় সব জানে, সে নির্দোষ। আজানের সুর ভেসে ওঠে। সন্ধ্যা উতরে যায়। চারধারে আধার নেমে আসে।
ঝুমকো এলোমেলো পায়ে রুমে ফিরে এসে উজু করে জায়নামাজে বসে নামাজ আদায় করে কেঁদে কেঁদে 2 হাত তুলে প্রার্থনা করে মলয়ের মন পরিবর্তনের জন্য। আড়ালে দাঁড়িয়ে দেখেন রোশনা বেগম। স্বামীর মন পরিবর্তন না হলেও শাশুড়ির হয়। নিঃশব্দে রুমে ফিরে আসেন রোশনারা। অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নেন ছেলেকে কল করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন ছেলেকে বোঝাতে। অনেক খোঁজাখুঁজির পর জবাব সন্ধান মিলেছে। বান্ধবীর বাসায় লুকিয়েছিলেন। রনি নিজে গিয়ে নিয়ে আসে। ঝর্ণা বেগম মেয়েকে মারতে উদ্যত হন। রনির কারণে বরাবরের মতো বেঁচে যায় জবা। এত কিছুর পরে জবার মনে সামান্য অনুশোচনা অনুতাপ হয়নি। মুখে সেই চিরচেনা হাসি। গা জ্বলে যায় ঝর্ণা বেগমের। স্বামীকে বলেন, কই কিছু বলছো না যে? রফিক সাহেব রাগান্বিত মুখে বসেছিলেন। জবার আব্বু বলে কাছে চলে আসতে কষে চর বসিয়ে দেন মেয়ের গালে। চমকে ওঠে রনি। ঝর্ণা বেগম পিতার চরের আঘাত খুব লাগলো জবার। কেঁদে উঠে রনি বোনকে বুকে টেনে নেয়। আদরের মেয়েটিকে চর দিয়ে খারাপ লাগে রফিক সাহেবের, কিন্তু ক্ষমা করতে পারেন না মেয়েকে। বললেন, খুব অন্যায় করছিস তুই জবা। আমার মান সম্মান যা যাওয়ার গেছে, কিন্তু আজ তোর কারণে ঝুমকুর জীবন নষ্ট হবার পথে। এ কী করলি রে মা, এ কী করলি? জবা গালে হাত রেখে ছলছল চোখে পিতার যাবার পথে চেয়ে থাকে। রোশনা বেগমের ঘুম আসছিল না। ছেলের ভবিষ্যতের ভেবে চিন্তা হচ্ছিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। স্ত্রীর নরমচরণে ঘুম ভেঙে যায় মঞ্জুরুল হকের। বিরক্ত গলায় বলেন, কী হয়েছে তোমার? কই কিছু না তো। তাহলে ঘুমাও নাই কেন? রোশন বেগম ইতস্তত করে বললেন, আমার খুব চিন্তা হচ্ছে পোলাটার জন্য। রাগের মাথায় গেল গা, কেমনে কী করতেছে কে জানে। বউটা সারাদিন কান্দে। এমনি কি জীবন চলবে কেন? আমি আর কি বলবো, তোমার ছেলে তো ছোটটা না যে চর লাঠি ভয় দেখিয়ে কথা মানাবো। সে তো এখন অফিসার মানুষ, তার দেমাক আসমান সমান। এই গরিব স্বল্প শিক্ষিত বাপের কথা কি তার ভালো লাগবে? রোশনা বেগম কেঁদে উঠলেন। মঞ্জুরুল হক বিরক্ত ঝাড়েন, আহা কি শুরু করলে রাত বেরোতে? থামো। স্ত্রীর দিকে পিঠ ঘুরে শোন মঞ্জুরুল হক। তারপর বলেন, আমার কথা তো বুঝলে না। তুমি চেষ্টা করে দেখো, যদি বোঝো কাল সকালে কল লাগিয়ে দেব। কথা বলে জেনে নিও কেমন আছে। এখন ঘুমাও, আমাকে শান্তিতে ঘুমাতে দাও। কান্নার শব্দ থেমে যায়। মঞ্জুরুল হক নাক ডাকার শব্দে রোশনা বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। শেষবারের মতো অতি সন্তর্পণে ঘুরে শোনে জানলার দিকে মুখ করে। রাতের আকাশে টিমটিম করে জ্বলছে তারকরাজি। এলো চুলে ঘরের কোণে দেওয়ালে হেলান দিয়ে বাইরে চেয়ে আছে ঝুমকো। চোখের জল শুকিয়ে দাগ পড়ছে। বড্ড নিষ্প্রহ ও চাহানি। রাতের আকাতার ঘনীভূত হয়। নিস্তব্ধতা নামে দিকে দিকে। ওই ঘর, ওই গাছের চূড়া, যতদূর চোখ যায়। আধার কালো, সেও কালো। তাই তো আজ এই নিঃসঙ্গতার সঙ্গে আধার। মনে চাপা বেদনা সকরুণ আখ্যান ভেসে বেড়ায় এর মাঝে। ঝুমকো হাঁটুতে মাথা ঠেকিয়ে এইটুকু জীবন স্মৃতিতে অবগাহ করে। জীবনের সুখের না হলেও দুঃখের পাল্লা ভারী হলো। তা কেনই বা হলো তাই ভাবে। বিয়ের উপলক্ষে 2 সপ্তাহ ছুটি নিয়েছিল মলয়। এখনও 7 দিন বাকি জয়েনিংয়ের। একা বাসায় এসে বোর হচ্ছিল। বাইরে যাবার ইচ্ছেটা একেবারে নেই। অর্থহীন লাগে জীবনটা। আজকাল আয়নার সামনে দাঁড়াতে পারে না। আয়না কাপড় ঢেকে রেখেছে। অগোছালো জীবনটা তছনছ হয়ে গেছে জবা নামক দমকা হওয়া। জবা কেন কিছুতে এ নাম ভুলতে পারছে না মলয়? কেন মন মস্তিষ্কে জেগে বসে আছে ওই নাম? বৃদ্ধা আঙ্গুল তর্জনী চেপে ধরে কপালে। ঠিক সে সময় বেজে ওঠে মোবাইলের রিংটোন। আগের রোমান্টিক টিউন বদলে রিল্যাক্সিং টিউন সেট করা হচ্ছে, তবুও লাভ হয়নি। স্ক্রিনে আব্বা নামটি ভাসতে টিউনের তালে তালে। সাথে মাথা ধরা মুহূর্তটা আরও বেড়ে যায় ক্রোধে। পিতার উপর খুব রাগ হচ্ছে ওর। কেবল মনে হচ্ছে বাড়ির লোক ইচ্ছে করে এমনটা করছে, কিন্তু কেন? এত তো দেয় তাদের মলে, বিনিময়ে একটুখানি কি তার পাওনা নেই? কী পেল সে? সহসা ঝুমকোর মুখখানা চোখের সামনে উচ্ছ্বাসিত হয়। শক্ত মুঠের মধ্যে রিং হওয়া মোবাইল ছুঁড়ে ফেললে অদূরে। ঘরময় আবারও সেই নীরবতা। জল জল নয়নে গলে পড়ে লাভা ন্যায় স্রোত। কত কি পোড়াতে মরিয়া হয়ে ওঠে। রোশনা বেগম হতাশ মুখে বসে রইলেন মোবাইল হাতে। মঞ্জুরুল হক আর চোখে একবার দেখলেন স্ত্রীকে। পাঞ্জাবির গলা চড়িয়ে বলেন, কি কেটে দিল? হ্যাঁ, মনে হয় ব্যস্ত আছে। সময় পেলে একলাই কল করবে, দেখো, চিন্তা করো না। আর এই নিয়ে ফোঁস করে হাঁপ ছাড়লেন রোশনারা। মোবাইলের সামনের দিকে হাতে নিয়ে ঘুরিয়ে দাঁড়াতে নিহারকে দরজার সামনে দেখতে পান। নিহার বলে, ছোট বউয়ের ভাই এসে মা। রোশনারা বেগম কিছু বলার আগে মঞ্জুরুল বলে, আমি আসতে বলছি তাকে। নাস্তা পানি দিয়েছে তো বড় বৌমা?
এইমাত্র আসছে আব্বা। তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি নাস্তা পানি দাও গিয়ে। মাহফুজকে বলছি বাজার করে আনতে। কুটুম দুপুরে এখানেই খাবে, বুঝেছ তো? জি আব্বা। নিহার চলে যেতে রোশন আরাকে বলেন, বউয়ের ভাইকে আইতে কইছেন কেন? মঞ্জুরুল হক চুলে চিরুনি চালাতে চালাতে বলেন, নতুন বউকে নাওরে পাঠাতে হবে না? এখন না পাঠালে ভালো হয়। বউ যদি বাপের বাড়ি গিয়ে সব বইলে দেয়। রোশন বেগম লক্ষ্য করেন স্বামীর চোয়াল শক্ত হয়ে উঠছে। মঞ্জুরুল হক এদিকে ওদিকে তাকিয়ে স্ত্রীর কাছে গিয়ে রেগে বলেন, আহাম্মক মহিলা তুমি! পোলাপান বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখলে এখনও বুঝে শুনে কথা বলতে শেখো নেই। কোনো কথা কখন কিভাবে বলতে হয় জানো না। শেষটায় সামান্য ধমক দিলেন তিনি। রোশনের শুষ্ক মুখে বললেন, আমি তো স্ত্রীকে কথা শেষ করতে না দিয়ে মঞ্জুরক বললেন, শোনো রোশনারা, তোমার এত বড় ছেলের আবেগের টানে মাছ ধরে হাবুডুবু খায়। হাজারো বললেও হুঁশ জ্ঞান হবে না এখন যদি কৌশলে আমার ছেলেকে না সামলাই, নিঘাত ও ছেলে অতলে ডুবে মরবে। আমার দাদা বলতেন, পেয়োজনের মানুষ বাদরের গলাতেও মালা পড়ে। পেয়োজন বুঝলে রোশনারা? পেয়োজন মান বাঁচাতে এখন অনেক অপছন্দকে পছন্দ বলে চালিয়ে দিতে হবে। ছেলের কষ্টে বুঝি কি আমার কষ্ট হয় না? মনে করো খুব হয়, কিন্তু কি করব? শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে আয়নায় শেষবার নিজেকে দেখে দরজার দিকে পা বাড়ান। পূর্বে পুনশ্চ বলেন, অন্দরের দায়িত্ব মেয়ে ছেলের। কী করে বউয়ের মুখ বন্ধ রাখতে হবে সেই ভাবনা তোমার। যাই, কুটুম বসিয়ে রাখতে নেই বেশিক্ষণ। শব্দ করে পা ফেলে বসার ঘরের দিকে চলে যান মঞ্জুর হক। রোশন আরা কোনো ভাবনায় পড়েন। ভাই এসেছে শুনে আনন্দের সাথে সাথে খারাপ লাগা অনুভব হলো ঝুমকোর। মনটা কেমন যে করে ওঠে বোঝে না, কান্না পায় খুব। ঝুমকো মনকে শক্ত করে। ভাইয়ের সামনে কিছুতেই কাঁদতে চায় না। যা ঘটেছে তা যেন ওর একারই সহ্য করার কথা। বউ কি ঘরে আছে? আকস্মাৎ শাশুড়ির গলা শুনে চমকে ওঠে ঝুমকো। মাথার আঁচল তুলে পায়ে এগিয়ে যান। বলুন। মা ডাকার জড়তায় জড়িয়ে বসে যায় গলায়। রোশনার বেগম পুত্রবধূর হাতটা ধরে খাটে বসান। মুখোমুখি বসে আন্তরিক গলা বলেন, সকালে খাইছো কিছু? ঝুমকো মাথা নেড়ে হ্যাঁ বলে। রোশনার বেগম মৃদু হেসে হাতের মুঠোয় থাকা ঝুমকোর হাতের উপর হাত বুলোতে বুলোতে বলেন, তুমি হয়তো ভাবো আমি নিষ্ঠুর পাষাণ। তোমার ভাবনার আর কি দোষ? ছেলের কষ্টে আমি কেমন যেন হয়ে গেলাম। মা তো তাই ছেলের কষ্টে খুব কষ্ট লাগে রে মা। মিথ্যে বলবো না, তোমার বোনের কারণে রাগ হয়েছিল মেলা, তাই তো তোমার সাথে কথা কইনি এই কদিন। আর যখন ছুটলাম তোমার ভাই নিতে এসে, বিশ্বাস করো বুকটা কেমন মোচড় দিয়ে আসলো। ছুঁইটা চলে আসলাম। তুমি কি আমার উপর রাগ কইরা আছো বউ? ঝুমকো লজ্জিত মুখে বলল, না না, রাগ করবো কেন? তাহলে মা কইয়া ডাকলা না যে একবার? ঝুমকোর গলায় বসে যাওয়া মা ডাকটা কিছুতেই কণ্ঠতে নিশ্চিত হতে চায় না। ও ডাকটা এতদিন শুধু সে আপন গর্ভধারণী মায়ের জন্য ছিল। শাশুড়িকে কাতর চোখে তাকাতে দেখে ঝুমকো জড়তা কাটতেই হলো, আমি রাগ করিনি মা। রোশনার বেগম জড়িয়ে ধরলেন পুত্রবধূকে। থুতনি ছোঁয়া আঙ্গুল চুমু খেয়ে বললেন, খুশি হইলাম তোমার ব্যাপারে। আর একটা কথা কই মা তোমারে, মলাইয়ের বাইরে তুমি যতটা কঠিন দেখছো ভেতরটা ততটাই নরম। কঠিন সচরাচর কারোর সাথে হয় না। তোমার বোনের ধোকায় বড় কষ্ট পাইছে পোলাটা আমার, তাই একটু রাগ হয়েছে। এ নিয়ে চিন্তা করো না। বেটা মানুষের রাগ যেমন তাড়াতাড়ি হয় তেমন তাড়াতাড়ি জায়গা। ধৈর্য ধরো মা, ধৈর্যের ফল মিঠা হয়। হেড মাথায় নীরবে শাশুড়ির কথা শুনেন ঝুমকো। বলতে ইচ্ছে করে অনেক কথা, কিন্তু বলে না। শাশুড়ির কথাকে সঠিক ভাবতে ভালো লাগে। রোশন আরা বেগম ঝুমকোর ভাবগতি বোঝার চেষ্টা করেন। পুরোপুরি বুঝে উঠতে না পারে আবার বলেন, মেয়ে হয়ে জন্ম নিলে কত কিছু সহ্য করতে হয়। আমি নিজে কি কম সয়েছি? শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করেও এই ভিটেমাটি ছাড়িনি। আমার বাপ ভাই লোকে মুখে শুনে আমারে ছাড়াই নিতে চাই। দিন রাত কাঁদতাম। আমার শ্বশুর আব্বা মায়ের কথার উপর যাইতো না। সে কয় তার কিছুই করার নেই। সংসার আমার ভাঙনের পথে। তালাক হইলে কি মেয়ে মানুষের কোনো দাম থাকে? লোকে মন্দ কথা কয় বুঝলা, কয় ঘর ভাঙানির মাইয়া। লোকের কথার বড় বিষ গোমা। ঠিক করলাম, মরবো, তাও যাব না। বাপ ভাই এরা আমার জেদের কাছে হাইরে চলে গেল। শাশুড়ি ননদ একসময় হার মানেন। ছেলে মেয়ে হইল, সংসারে আমার দাম বাড়ল। আজ দেখো আমারে, ধৈর্য ধরলে সুখ একদিন আসবে। রোশনা রায় বেগমের ভাষার টানে মাঝে মাঝে আঞ্চলিকতার টান যেন একটু বেশি আসে। তার এই সত্য মিথ্যা মেশানো কথায় কাজ হয়েছে, প্রভাব পড়ছে ঝুমকোর উপর। ঝুমকা আবেগজড়িত হয়ে বলল, আমার কি সুখী হব মা?
আর সুদিন আমারও কি আসবে? কেন আসবে না? বিশ্বাস রাখো নিজের উপর, তোমার একদিন সুখে হবে, আমার চেয়ে বেশি হবে। কথাটা মন থেকে বললেন রোশন, কারণ এই মেয়ের সুখের সাথে তার ছেলের সুখ জড়িত। শাশুড়ি বৌমাতে আরও কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ চলল, সম্পর্ক সহজতে কৌশলে। আসল কথাটা বললেন রোশন বেগম, বাম্মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তাই বলছিলাম কি, আপাতত সত্যিটা বলো না তাদের। আমি তোমার শ্বশুর মিলে মলাইকে বোঝাবো, বিয়ে তো আর ছেলে খেলে না, কিছু হলে ক্ষতি যেমন মলাইয়ের হবে তেমন তোমার হবে। আমরা চাই না তোমার জীবন নষ্ট হোক। তাছাড়া জানাজানি হলে তোমার বোনটাও তো আর বিয়ে হবে না। পরিবারের কথা ভেবে সে কটা দিন একটু চুপ থাকতে পারবা মা? ঠিক আছে। রোশন বেগম হাসেন, ঝুমকোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে সাথে করে নিয়ে আসেন রান্নাঘরে। ঝুমকো যে এ বাড়িতে ভালো আছে সেটাও তো দেখতে চান। পোলাওয়ের চাল বাঁচতে বলে কাজে লেগে যান রোশন বেগম। ছোট বউকে সরিয়ে নিজের রান্নার কাজে হাত দেন। বিয়ের পর অবধি পাওয়া এত অবজ্ঞা তাচ্ছিল্য তার অনেকটাই ভুলল এই আন্তরিকতায়। স্বপ্ন দেখলো এমন করে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখানে বসার ঘরের দিকে তাকালো ঝুমকো, ভাইয়ের সাথে চোকাচোকি হয়ে মৃদু হাসলো। রনি সূক্ষ্ম চোখে দেখছে বোনকে দূর থেকে। বোনের শুকনো মুখটা ওর দৃষ্টি এড়াল না। জবার প্রতি খুব রাগ হলো, তার চেয়েও বেশি হলো পিতামাতার উপর। ঝুমকো জবা সামাজিক গল্প, সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।